বাংলাদেশে হিন্দু কমছে, যত না সরবে কমছে তার থেকে অনেক বেশি নীরবে কমছে। একটা আনুমানিক পরিসংখ্যান দেখা যাক। 1947 সালে বাংলাদেশে হিন্দু ছিল 24 থেকে 25%। 1965 সালে সেটাই হয়ে দাঁড়ালো 16 থেকে 17%। তারপর 1971-এ দেখা যাচ্ছে 13.5%। হ্যাঁ, এটুকু করে দিয়ে গেল পাকিস্তান। তারপর স্বাধীন বাংলাদেশে মুসলমান বাঙালিদের হাতে কি হলো? 1991-তে হিন্দু জনসংখ্যা কমে হলো 10%-এর মতো, আর এখন সেটা হয়ে দাঁড়িয়েছে 7 থেকে 8%। কি বিরাট সাফল্য, তাই না? বছর 10-15 আগে পর্যন্ত যখন সমাজ মাধ্যম এত সক্রিয় ছিল না, তখন তো এপার বাংলায় বসে আমরা জানতেই পারতাম না কি ঘটছে সেখানে। কিছু কিছু লেখায় বা মুখে শোনা গল্পে ছড়িয়ে ছিটিয়ে ছিল সেই সব নৃশংসতার কথা। অবস্থার পরিবর্তন হয়নি কিছুই। কেবল এখন দুনিয়া জানতে পারছে ওপার বাংলার মুসলিম জনগণের হিংস্র প্রবৃত্তির কথা। এই ভিডিওতে আমরা তুলে ধরব আগস্ট 2024-এ মোল্লা ইউনূসের ক্ষমতা দখলের পর থেকে বর্তমান পর্যন্ত ঘটা কিছু ভয়ঙ্কর ঘটনার চালচিত্র। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, জানতে পারবেন বাংলাদেশের হিন্দুদের করুণ কাহিনী। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। বাংলাদেশের রংপুর সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ড, যে এলাকাটি সবার কাছে পরশুরাম এলাকা হিসেবে পরিচিত। 2024 সালের 4 আগস্ট সে সময় জামাত এবং মৌলবাদীদের ভিড় আছড়ে পড়ে হারাধন রায়ের ওপর। হারাধন রায় ছিলেন স্থানীয় সার্বজনীন পূজা কমিটিগুলোর সম্পাদক এবং রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং আওয়ামী লীগের নেতা। এসব কিছু পরিচয়ের ঊর্ধ্বে হারাধন রায় ছিলেন একজন হিন্দু। শুধুমাত্র হিন্দু হওয়ার কারণেই রংপুরে 2024 সালের 4 আগস্ট তাকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়। সেদিন হারাধন রায়ের সঙ্গে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় তার ভাগ্নেকেও। ওই দিনই অর্থাৎ 2024 সালের 4 আগস্ট সিরাজগঞ্জে প্রেস ক্লাবে ঢুকে হত্যা করা হয় হিন্দু সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিককে। আপনাদের জেনে রাখা দরকার, প্রদীপ কুমার ভৌমিক ছিলেন একজন বামপন্থী, কিন্তু সে পরিচয় তাকে রেহাই দেয়নি মৌলবাদীদের হাত থেকে। কারণ তার একটাই পরিচয় ছিল, তিনি ছিলেন হিন্দু। ডেইলি খবরপত্রর রায়গঞ্জের এই সাংবাদিককেও তাই সেদিন মরতে হলো শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়ের কারণে। এবার আসি মৃণাল কান্তি চট্টোপাধ্যায়ের হত্যাকাণ্ডের কথায়। বাংলাদেশের জেহাদিরা তাঁকেও খুন করে 2024 সালের 5 আগস্ট, ঠিক হাসিনা সরকারের পতনের দিন। বাগেরহাটে ছোট পাইকপাড়া স্কুলের অবসরপ্রাপ্ত 65 বছর বয়স্ক ওই শিক্ষকের বাড়িতে হামলা করে জেহাদিরা তাকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। তার স্ত্রী শেফালী চট্টোপাধ্যায় এবং মেয়ে ঝুমারানী চট্টোপাধ্যায় গুরুতর আহত হন। বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। 2024 সালের 8 আগস্ট জেহাদিরা খুন করে বাংলাদেশের খুলনার জনৈক স্বপন কুমার বিশ্বাসকে। তার অপরাধ একটাই, তিনি ছিলেন হিন্দু। বাংলাদেশের প্রথম আলোর রিপোর্ট বলছে 2024 সালের 8 আগস্ট বাড়ি ফেরার পথে স্বপন কুমার বিশ্বাসকে আটক করে মারধর ও নির্যাতন করা হয় এবং তিনি মারা যান। বাংলাদেশের কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশান মন্দির, নাটোর সদরে অবস্থিত এই মহাশ্মশানের দেখভালের দায়িত্বে ছিলেন তরুণ চন্দ্র দাস। 2024 সালের 20 ডিসেম্বর রাতে তাকে মন্দিরের ভিতরে হাত পা বাঁধা অবস্থায় মৃত পাওয়া যায়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। একই সময় মন্দির থেকে টাকা, ধাতব সামগ্রী ও অন্যান্য জিনিস লুটও করে জেহাদিরা। এক জেহাদির গ্রেফতারের খবর সামনে আসে, তার নাম সবুজ। 2025 সালে 7 জানুয়ারি দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় জেহাদিরা হামলা চালায় বাংলাদেশের ঝালকাঠির হিন্দু ব্যবসায়ী সুদেব হালদারের ওপর। যুবক সুদেবের বয়স ছিল মাত্র 26 বছর। তাকে কুপিয়ে হত্যা করে জেহাদিরা। তার গলায় এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে তার মৃতদেহ দোকান থেকে প্রায় 1 কিলোমিটার দূরের একটা ফসলের মাঠে পাওয়া যায়। 2025 সালের 24 ডিসেম্বর বাংলাদেশের রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গণপিটুনিতে অমৃত মণ্ডল, যার বয়স 29 বছর, তিনি নিহত হন। 2025 সালের 18 ডিসেম্বর ময়মনসিংহে দীপু দাস হত্যাকাণ্ড দেখে শিউরে ওঠে গোটা বিশ্ব, যে এমনটাও হতে পারে। পেশায় পোশাক শ্রমিক 27 বছরের দীপু দাসের বিরুদ্ধে ইসলাম অবমাননার গুজব রটানো হয়। জেহাদিরা তাকে মারধর করে গাছে ঝুলিয়ে দেয়। স্থানটা ছিল ময়মনসিংহে স্কয়ার মাস্টার বাড়ি। এরপর তার গায়ে আগুন ধরিয়ে দেয় মৌলবাদীরা, আর তাই দেখে চরম উচ্ছ্বাসে ফেটে পড়ে জেহাদিরা।
পরে বাংলাদেশের পুলিশ তদন্তে জানতে পারে দীপু চন্দ্র দাস ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন এরকম প্রমাণ কখনো পাওয়া যায়নি। দীপু দাস ভালো কর্মী হবার জন্য ওই কারখানারই অন্য শ্রমিকরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। শুধু তাই নয়, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সেখানকার পুলিশ ও নিরাপত্তারক্ষীরাই মবের হাতে দীপু দাসকে তুলে দিচ্ছে। কতটা বদমাইশ হতে পারে একটা সমাজ। 2025 সালের 31শে ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন বাংলাদেশের শরীয়তপুরের হিন্দু ব্যবসায়ী বছর 50-এর খোকন চন্দ্র দাস। এই সময় কয়েকজন জেহাদি তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। তাকে মারধর ও কোপানোর পর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনি কোনোভাবে পাশের পুকুরে ঝাঁপ দিয়ে আগুন নেভান। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর 2026 সালের 23রা জানুয়ারি তিনি মারা যান। রংপুরে নিজ বাড়িতে খুন হন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়। 2025 সালের ডিসেম্বরের এক সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে মই বেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। প্রধান দরজায় চাবি খুঁজে পেয়ে খুলে ঘরে ঢোকার পর প্রথমে ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায়ের এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত লাশ দেখতে পান তাঁরা। 2025 সালে 2রা ডিসেম্বর নরসিংদীর রায়পুরায় প্রান্তোষ কর্মকার নামের এক জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে জেহাদিরা। বাংলাদেশের বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের কাছে এই ঘটনা ঘটে। নিহত প্রান্তোষ কর্মকার বাঁশগাড়ি নতুন বাজারের স্বর্ণকার ছিলেন। প্রান্তোষকে রাতের খাবার পর কয়েকজন মুখোশধারী ব্যক্তি লেনদেনের কথা বলে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ের পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে সেখানে মৃত বলে ঘোষণা করেন। বাংলাদেশের ফরিদপুরের উৎপল সরকার 2025 সালের 2রা ডিসেম্বর উৎপল সরকার মাছ কেনার জন্য ব্যাটারি চালিত একটা ভ্যানে করে যাচ্ছিলেন। স্থানীয় কানাইপুর এলাকার কাছে কালীতলা ব্রিজে কয়েকজন বাংলাদেশি জেহাদি ভ্যান থামিয়ে চালককে বেঁধে ফেলে এবং উৎপল সরকারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। তার কাছে থাকা টাকা লুট করে নেওয়া হয়। বর্তমানে সবচেয়ে সাম্প্রতিক ঘটনা রংপুরের হিন্দু পরিবারের গণহত্যা। 2026 সালের 23শে আগস্ট একটা হিন্দু পরিবারের 4 সদস্যকে তাদের বাড়ির ভিতর মৃত অবস্থায় পাওয়া যায়। গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী। রংপুরের এই হত্যাকাণ্ডে পুলিশের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। বলা হচ্ছে প্রকৃত জেহাদিদের আড়াল করতে পুলিশ 2 নেশাগ্রস্তকে আটক করেছে। তারাও আবার হিন্দু, অর্থাৎ হিন্দু মেরে হিন্দুদেরই জেলে পোড়। হাড় হিম করা এই হত্যাকাণ্ডে উঠে আসছে গণপতি চক্রবর্তী স্ত্রী এবং কন্যাকে হত্যা করার আগে খুনিরা তাদের ধর্ষণ করে। পুলিশ সম্পূর্ণ আড়াল করছে আসল দোষীদের। এই হচ্ছে বাংলাদেশের সরকার। 2024 সালের 5ই আগস্টের পর বাংলাদেশের বহু হিন্দু পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালানো হয়। খুলনার কয়রা ও রূপসায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ির সম্পত্তি, টাকা পয়সা, গবাদি পশু লুট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী 2024 সালের 5 থেকে 20 আগস্টের মধ্যে বাংলাদেশের 49টিরও বেশি জেলায় 1000-এরও বেশি হিন্দু পরিবার, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এখানে হামলা চলে। 152টিরও বেশি মন্দিরে হামলা হয়, অগ্নিসংযোগ করা হয় এবং লুটপাট চালানো হয়। 2024 সালের দুর্গাপুজো চলাকালীন বাংলাদেশের বিভিন্ন স্থানে হামলা, প্রতিমা ভাঙচুর, চুরি, সহিংসতার একাধিক ঘটনা ঘটে। 2024 সালের 11ই অক্টোবর মহা অষ্টমীর রাতে পুরনো ঢাকার তাঁতিবাজারের একটা পুজো মণ্ডপে দুষ্কৃতীরা বোম নিক্ষেপ করে। মণ্ডপে দর্শনার্থী ও স্থানীয় তরুণরা হামলাকারীদের ধরতে গেলে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে 4 জন গুরুতর আহত এবং রক্তাক্ত হন। বিজয়া দশমীর দিন পুরনো ঢাকার প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকা অতিক্রম করছিল, তখন উঁচু ভবনের ছাদ থেকে শোভাযাত্রা ও পুণ্যার্থীদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। যা কিছু আপনাদের সামনে বললাম, এ সব কিছুই সামান্য তথ্য। এসব নিয়ে বলতে গেলে মহাভারত হয়ে যাবে। ইউটিউবে স্বল্প পরিসরে এই প্রতিবেদন একটা সচেতনতা তৈরি করার ছোট্ট প্রয়াস মাত্র। হাসিনা পরবর্তী বাংলাদেশের সরকার এতটাই বদমাশ যে তারা সকল হিন্দু নেতৃবর্গকে জেলে পুরে রেখেছে। ইস্কনের চিন্ময় প্রভু স্বামী এবং অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এদের মধ্যে অন্যতম। এনারাই বিভিন্ন ঘটনা নথিভুক্ত করার চেষ্টা করতেন। এখন
এদেরই জেলে পুরে রাখলে এইসব অত্যাচারের কোনো নথিও থাকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এইসব গুন্ডামি করে কি প্রাপ্তি হবে বাংলাদেশের মুসলিম সমাজের? পাকিস্তান তো হিন্দুদের মেরে তাড়িয়ে দিয়েছে অনেকদিন আগেই, কিন্তু কি পেয়েছে তারা? আজ তারা আন্তর্জাতিকভাবে ভিখারি। তাহলে বাংলাদেশও কি ক্রমশ আরেকটা আন্তর্জাতিক ভিখারি হবার দিকে এগিয়ে চলেছে? অন্তত ওই দেশের হালের সামাজিক ও অর্থনৈতিক দৈন্যদশা দেখে সেরকমটাই মনে হচ্ছে। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।